রাতে ডিনার করার সময় আমার স্বামী বলল, তোমার প্রাণাক্ত বয়ফ্রেন্ড আজ আমার সঙ্গে অফিসে দেখা করতে এসেছিল। সে নাকি তোমাকে এখনও ভালোবাসে। কথাটা শুনেই আমার বাত গলায় আটকে গেল। আমি দুবার কাশি দিলাম। ফাহিম, স্বামী পানির গ্লাস এগিয়ে দিল। ফাহিম বলল, লোকটা আমার খুব বেশি সুবিধার মনে হচ্ছিল না কেন জানি। সব কিছু কেমন জানি মিথ্যে মনে হচ্ছিল। আমি বললাম, আপনার সঙ্গে দেখা করেছি কিভাবে? আপনি তো সচরাচর সবার সঙ্গে দেখা করেন না। সে তো তোমার বন্ধু হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এসেছে, তারপর আর অমত করিনি। তুমি তো জানো তোমার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। কতক্ষণ ছিল? ঘণ্টাখানেক। এতক্ষণ ধরে তার সঙ্গে কিসের কথা বলেছেন? তুমি তো এসব কিছু বলো নাই, তাই ওনার কাছে শুনলাম। আমারও তেমন কাজের চাপ ছিল না, তাই শুনলাম বসে বসে। আমার খাওয়া বন্ধ হয়ে গেল। ঘণ্টাখানেক ধরে সে কী বলছে সেটাই বুঝতে পারছি না। আমি নিজে থেকে কিছুই জিজ্ঞেস করতে পারছিলাম না। বিয়ের আগে আমি একজনকে ভালোবাসতাম, এটা সত্যি। ওর নাম ছিল নাদিম হোসেন। কিন্তু পরিস্থিতির কারণে আমাদের বিয়েটা হয়নি। তবে নাদিম নিজেও আমার থেকে অনেকটা দূরে চলে গেছে তখন। কিন্তু আজ 8 বছর পর হঠাৎ কী কারণে ফাহিমের সঙ্গে দেখা করতে এসেছে। সে তো সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারতো, কিন্তু তা না করে ফাহিমের কাছে কেন? রুমকি কি ঘুমিয়ে গেছে? আমাদের একমাত্র মেয়ের নাম রুমকি। হ্যাঁ, ঘুমিয়ে গেছে। মনে করে আমি যদি এমন আঘাত করি, মারি, তাহলে তুমি কি করবে? আমি চুপ করে রইলাম। ফাহিমের খাবার শেষ হয়ে গেছে। সে উঠতে উঠতে বলল, খাওয়া শেষ করে 1 কাপ ঠান্ডা কফি নিয়ে ব্যালকনিতে আসো, কথা আছে তোমার সঙ্গে। ফাহিম চলে গেল। আমি আর কিছু খেতে পারলাম না। সব কিছু রান্না করে রেখে কফি বানালাম। তারপর কফি নিয়ে ব্যালকনিতে গেলাম। ফাহিম সিগারেট ধরিয়ে বসে আছে। ফাহিম বাইরের দিকে তাকিয়ে বলতে লাগলো, লাঞ্চ টাইমের কিছুক্ষণ আগে নাদিম সাহেব আমার সঙ্গে দেখা করতে আসে। আমি তার সঙ্গে মদন করতে বসতে বললাম। চায়ের কাপ হাতে নিয়ে একটা চুমুক দিয়ে বলল, আমি আপনার স্বামীর স্ত্রীর সাবেক প্রেমিক। আমি শুধু তার বন্ধু নয়, ভালোবাসার মানুষও ছিলাম। এখনও তাকে ভালোবাসি আমি। আমি বললাম, তাহলে বিয়ে করেননি কেন? আমি তো ওসব জানতাম না। করতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবার থেকে সমস্যা ছিল, তাই করতে পারিনি। আপনার স্ত্রী মানে নাতাশা রাজি ছিল পালিয়ে যাবে আমার সঙ্গে, কিন্তু আমি তাকে নিয়ে পালাতে পারিনি। ও আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আবার কেন এসেছেন? 8 বছরের মধ্যে আমার অনেক পরিবর্তন হয়ে গেছে। স্বভাব চরিত্র খুব খারাপ হয়ে গেছে। তো আপনি অনেক বড় লোক, আপনার টাকার কোনো অভাব নেই। তাছাড়া আমার ভালোবাসার মানুষটাও আপনার কাছে। আচ্ছা, আপনি সব দিক থেকে সুখী মানুষ, তাই আমিও একটু সুখে থাকতে চাই। কেউ কি নিষেধ করেছে? আপনি যদি বেশ কিছু টাকা আমাকে দিয়ে দিতেন, তাহলে আমিও একটু সুখে থাকার চেষ্টা করতাম। আমি টাকা দেব কেন? আপনার একটা সম্মান আছে, আমার কিছুই নেই, তাই আপনি নিজের সম্মান বাঁচানোর জন্য টাকা দিবেন। আমার সম্মান কেন নষ্ট হবে? পরিকল্পনা করে কাউকে অসম্মান করতে চাইলে সেটা অবশ্যই সম্ভব। আমিও সেটাই করব। ঠিক আছে, আপনি আপনার চেষ্টা চালিয়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। আপনি কি আমাকে টাকা দিবেন না? নাতাশার বাবার কাছ থেকে কত টাকা নিয়ে তারপর পদ থেকে সরে গেছেন। কিভাবে জানেন? অনুমান করে। আপনি যেহেতু আমার কাছে টাকা চাইতে এসেছেন, সেহেতু এরকম কিছু কাজ আগেও করেছেন বলে মনে হচ্ছে। হয়তো সেদিন নাতাশার বাবার কাছ থেকে টাকা নিয়ে তার জীবন থেকে সরে গেছেন। বেশ বুদ্ধিমান আপনি, ঠিক বুঝতে পেরেছেন। দেখুন মিস্টার নাদিম হোসেন, আমার যথেষ্ট ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি আপনার কথায় বিচলিত হব, তাহলে ভুল করছেন। আমার কাছে দ্বিতীয় রাস্তা আছে। যেমন? একসঙ্গে দুটো বলা যাবে না। প্রথম পদ্ধতি কাজ না করলে তারপর দ্বিতীয় পদ্ধতি। ঠিক আছে, আরেক কাপ চা খাবেন? নাদিম সাহেব কিছু না বললেন না। তখন আমার চেম্বার থেকে বেরিয়ে গেল। আমি তার চিন্তা মাথা থেকে সম্পূর্ণ বের করে দিলাম। আর 30 বছর বয়সে এসে স্ত্রীর প্রাণাক্তকে নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন মনে করি না। এটুকু বলেই ফাহিম থামল। ততক্ষণে তার হাতে থাকা কফি শেষ হয়ে গেছে। ঘড়িতে তখন রাত 12টার বেশি বাজে। এখন আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে। আমি কিছু বলার আগে ফাহিম চেয়ার ছেড়ে উঠে গেল। প্রসঙ্গটা নিয়ে আমার কথা বলতে সাহস হচ্ছে না। কিন্তু নাদিম কি সত্যি সত্যি বাবার কাছ থেকে টাকা নিয়েছে? এটা মগজে ঘুরছে। ভাবলাম বাবার কাছে জিজ্ঞেস করতে হবে।
আর সত্যি সত্যি যদি বাবার কাছ থেকে টাকা নিয়ে থাকে তাহলে তো নাদিম আমার সঙ্গে প্রতারণা করেছে। বিছানায় শুয়ে ফাহিম বলল, নাদিম সাহেবের সাথে বিকেলে আবার কথা হয়েছে আমার। কি কথা? সে আমার নাম্বারে কল করেছিল, তারপর সে আমাদের রুমকিকে কিডন্যাপ করার হুমকি দেয়। এবার আমার বুকটা কেঁপে উঠল। আমি অন্ধকারে তার দিকে তাকিয়ে রইলাম। পরবর্তী কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। লোকটা খুব খারাপ বলে মনে হচ্ছে। তাছাড়া তার মনের মধ্যে লুকোনো কোনো রহস্য আছে বলে আমার ধারণা। আপনি কি তাকে টাকা দিতে রাজি হয়েছেন? একটা কথা বলবো, বলেন। তোমার সঙ্গে নাদিম সাহেবের কথা হয়েছে, এসব পদ্ধতি তুমি তাকে শিখিয়ে দিয়েছো, তাই না নাতাশা? আমার কলিজাটা কাঁপিয়ে গেল তার এই কথায়। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। শুধু ঠোঁট নেড়ে বললাম, আপনি কি বললেন এসব? নাদিম সাহেব যে নাম্বারে আমাকে কল দিয়েছে সেটা আমার একান্তই পার্সোনাল নাম্বার। তুমি আর মা ছাড়া আর কেউ এ নাম্বারে কল করার কারণ নেই, কারোর কাছে এই নাম্বারও নেই। সুতরাং সে আমার এই নাম্বার কোথায় পেয়েছে? কিন্তু তাই বলে আমি কেন দেব? সেটাই তো জানতে চাই। তুমি কেন তাকে নাম্বার দিবে? রুমকিকে কিডন্যাপ করার বুদ্ধি দেবে? আমার সঙ্গে তার কোনো কথা হয়নি। ঠিক আছে, কার সঙ্গে কথা হয়েছে আর কার সঙ্গে কথা হয়নি সেটা তো আমি বের করবই। এখন ঘুমাও। আর ঘুমের আগে একটা কথা বলি, এইসব করে কোনো লাভ নেই। এত বছর পর প্রাণক্তের সঙ্গে পালানোর পরিকল্পনা করে মস্ত বড় বোকামি করবা। আমি আর কিছু বলতে পারলাম না। সে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চুপ হয়ে থাকলো। আমি আর ঘুমোতে পারিনি সে রাতে। শুধু ভাবতে লাগলাম কিভাবে ফাহিমকে বোঝাবো, আর নাদিম কেন এরকম শুরু করেছে। রাত 3টার দিকে আমাদের কলিং বেল বেজে ওঠে। আমি সজাগ ছিলাম। ফাহিমকে ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত করলাম। তারপর বাতি অন করে ফাহিম চলে গেল দরজার দিকে। দরজা খুলে দেওয়ার আগে সে দেখলো দরজার ওপাশে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। ফাহিম আমাকে বলল, পুলিশ এসেছে কেন? আমি বললাম, জানি না তো। তুমি ভিতরে যাও, আমি দেখি। আমি ভিতরে এসে পর্দা ধরে দাঁড়িয়ে রইলাম। ফাহিম দরজা খুলে দিল। 10-12 জন পুলিশ বাসার মধ্যে প্রবেশ করলো। পুলিশের কথা ছিল এলোমেলো, তবে সেটুকু সাজিয়ে বলে এরকম হয়, নাদিম খুন হয়েছে বিকেলে। যে বাসায় সে থাকতো সে বাসায় তার লাশ পাওয়া গেছে। বিকেলে ফাহিম নাকি নাদিমের বাসায় গিয়েছিল। পুলিশ এতক্ষণ ধরে তদন্ত করে আমাদের বাসায় খুঁজে বের করেছে। ফাহিমকে সে বাসা থেকে বের হবার সময় বেশ নার্ভাস লাগছিল। দারোয়ান ও সিসিটিভি ফুটেজে দেখে পুলিশ ধারণা করেছে ফাহিমই খুনটা করেছে। আমি তাড়াতাড়ি নাইট ড্রেস পরিবর্তন করে ডাইনিং রুমে গেলাম। পুলিশ ততক্ষণে ফাহিমকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। ফাহিম আমার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো আমি কিছু করিনি। বিকেলে সেই বাসায় আমি ঠিকই গিয়েছিলাম, কিন্তু তার বাসায় সে তখন লাশ হয়ে পড়েছিল। পুলিশ ফাহিমকে নিয়ে যাচ্ছে, আমিও তাদের সঙ্গে সঙ্গে নিচে গেলাম। কোনো লাভ হবে না জেনেও বারবার অনুরোধ করতে লাগলাম, কিন্তু পুলিশ ফাহিমকে নিয়ে চলে গেল। আমি তাড়াতাড়ি করে উপরে এলাম। এখনই আমার শাশুড়ি ও সবাইকে জানানো দরকার। বাসায় ফিরে বেডরুমে গিয়ে মোবাইল নিতে দেখি আমার মেয়ে রুমকি বিছানায় নেই। 5 বছর বয়সী মেয়ে রুমকি হঠাৎ কোথায় গেল? তাকে তো ঘুমে দেখে গেলাম, কিন্তু এখন সে কোথায়? আমি সম্পূর্ণ বাসার মধ্যে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। আমার কান্না পেতে লাগলো। মোবাইল হাতে নিয়ে কল দিতে গিয়ে দেখি 3টা মিস কল, অপরিচিত নাম্বার। তবুও কল ব্যাক করলাম। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বলে উঠল, তোমার মেয়ে আমার কাছে নাতাশা। স্বামীর জন্য চিন্তা করে মেয়ের জন্য চিন্তা করো। কে আপনি? আমি তোমার কেউ নয়। ভার্সিটি জীবনের কিছু ভুলের সাজা তোমাকে পেতে হবে। প্রস্তুতি গ্রহণ করতে পারো, মিস গোলাপী সুন্দরী। রুমকিকে না দেখে আমার কান্নার শব্দ বেড়ে গেল। ভার্সিটিতে আমি কি এমন করেছি যার জন্য রুমকিকে কিডন্যাপ করা হয়েছে? এদিকে ফাহিম ফেসে গেছে পুলিশের কাছে। কী ব্যাপার গোলাপী সুন্দরী, তোমার ভার্সিটি জীবনের এই পরিচিত নাম্বারটা মনে পড়েছে? নাকি স্বামীর সংসারে করতে গিয়ে অতীতের সব কিছু স্মৃতি ভুলে গেছো? আমার মেয়ে কোথায়? আছে আমারই কাছে। ও এতটুকু বাচ্চা, ওকে কেন নিয়েছেন? আপনি কি করতে চান বলেন? আপাতত কিছু বলবো না, তবে তোমার মেয়েকে যেহেতু এনেছি সেহেতু বিশাল বড় উদ্দেশ্য আছে, সেটা তো বুঝতে পারছো। আমি যা কিছু বলার এখনই বললেন। আমার মেয়েকে এখনই ফিরিয়ে দিতে হবে।
এত অধৈর্য কেন? নাদিমকে খুন করার কারণে স্বামী জেলে চলে গেছে, মেয়েকে আমরা আপ্যায়ন করে নিয়ে এসেছি। সুতরাং এবার তুমি না হয় একটু উন্মাদের মতো থাকো, তবেই না আমি কিছুটা শান্তি পাব। মোবাইলের লাইনটা কেটে গেল। আমি আবার কল দিলাম, কিন্তু রিসিভ করলো না। তাড়াহুড়া করে দরজা বন্ধ করা হয়নি। ড্রয়িং রুমে ততক্ষণে আমার হাজব্যান্ডের বন্ধু পাবেল সাহেব এসেছে। পাবেল ভাইয়া আমাদের উপরতলায় থাকেন। এই ফ্ল্যাট কেনার সময় ফাহিম ও পাবেল ভাই দুজনই একসঙ্গে দুটো ফ্ল্যাট কিনেছিলেন। পুলিশের আগমন হয়তো এতক্ষণ ছড়িয়ে গেছে বিল্ডিংয়ের সবার মাঝে, কিংবা কেউ কেউ জানেই না। আমি ড্রয়িং রুমে গিয়ে দেখি পাবেল ভাই ও তার স্ত্রী শম্পা ভাবি দুজনেই এসেছে। পাবেল ভাই বললেন, কি হয়েছে ভাবি? শুনলাম বাসায় পুলিশ এসেছে, ফাহিমকে নিয়ে গেছে, ঘটনা কি? ভাই কিছু বুঝতে পারছি না। আমার একটা বন্ধু নাকি খুন হয়েছে। সকালে ফাহিমের সঙ্গে দেখা করতে গিয়েছিল, বিকেলে নাকি ফাহিম ওর বাসায় গেছে। এখন পুলিশ ভাবছে সে নাকি নিজেই খুন করেছে। বলেন কি, মার্ডার কেস? ভাই আমার কি হয়েছে তার? রুমকিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। পুলিশ আসার পর আমি তাদের সঙ্গে নিচে গিয়ে ফাহিমের জন্য কিছু অনুরোধ করি। পরে বাসায় এসে দেখি রুমকি নেই। ভাই আমার রুমকি? বলেন কি, রুমকি কোথায় যাবে? আমি জানি না, কিছু জানি না। কে যেন কল দিয়েছে, কিন্তু আমি তাকে চিনি না। সে নাকি রুমকিকে কিডন্যাপ করেছে। কোনো মুক্তিপণ দাবি করেছে? না, বলছে পরে জানাবে। সপ্তাহখানেক ধরে আমার শাশুড়ি তার মেয়ের বাসায় আছে। আমি সরাসরি আমার ননদ ফাহিমের ছোটো বোন ফারহানাকে কল দিলাম। তারপর তাকে শুধু বললাম যে ফাহিমকে পুলিশ নিয়ে গেছে আর রুমকিকে কিডন্যাপ করা হয়েছে। ফারহানা তখনই বাসায় আসবে বলে কল কেটে দিল। আমি বেশ অস্থির হয়ে গেলাম। হঠাৎ করে মাথাটা প্রচণ্ড ঘুরতে লাগলো। আমি টলতে টলতে সোফায় এসে বসলাম। তারপর যখন চোখ মেলে তাকালাম, তখন দেখি আমি হাসপাতালে বিছানায় শুয়ে আছি। আমার পাশে মা, আপু আরও অনেকে বসে আছে, কিন্তু আমি আমার রুমকিকে কোথাও দেখতে পেলাম না। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত যা কিছু হয়েছে সবটাই এতক্ষণ হাসপাতালে কেবিনে বসে বসে বলছিল নাতাশা। নাতাশার সামনে বসে গভীর মনোযোগ দিয়ে সবটা শুনলেন সাজুভাই। নাতাশা বলল, আমার হাজব্যান্ড তো পুলিশের কাছে, তাই তাকে নিয়ে টেনশন নেই। কারণ যদি নিরাপদ হয়ে থাকে তাহলে তো মুক্তি পাবে, কিন্তু আমার মেয়েটা শয়তানদের হাতে বন্দি। সাজু বলল, যে লোকটার সঙ্গে আপনি কথা বলেছেন সেই লোকটার কণ্ঠ শুনে পরিচিত মনে হয় না। আমি তার সঙ্গে আগে কখনো কথা বলেছি বলে মনে হয় না। খুব গম্ভীর টাইপের কণ্ঠ শুনে বয়স অনুমান করা কঠিন। ফাহিম সাহেব যেভাবে একান্ত পার্সোনাল সিম ব্যবহার করতেন, আপনারও কি সেরকম কোনো সিম আছে? হ্যাঁ আছে। নাদিম সাহেবের বিষয়ে বিস্তারিত কিছু বলেন। কি বলবো? তার সঙ্গে দেখা হয়েছে কবে? সে কোথায় থাকতো এসব আপনি জানেন কি না? আমার বিয়ের পর আর কোনো দিন যোগাযোগ হয়নি। সে কখনো কল দিয়েও যোগাযোগ করার চেষ্টা করেনি। গোলাপী সুন্দরী বলে আপনাকে কে কে ডাকতো? আমাদের ব্যাচেলর বন্ধুরা। আমি গোলাপি খুব পছন্দ করতাম। সব সময় আমার কাছে গোলাপ থাকতো। আপনার হাজবেন্ড আপনাকে কেন বলেছিল যে আপনি রুমকিকে কিডন্যাপ করার বুদ্ধি নাদিম সাহেবকে দিয়েছেন? আমি জানি না। ওর পার্সোনাল নাম্বার আমি সত্যিই কাউকে দেইনি। বললাম তো, নাদিমের সঙ্গে আমার কোনো কথা হয়নি। তাহলে আমি কিভাবে ফাহিমের নাম্বার নাদিমকে দিব? ঠিক আছে, আপনি বিশ্রাম করেন, আমি একটু আপনার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে যাব। আমার রুমকি? আল্লাহকে ডাকুন, সব কিছু ঠিক হয়ে যাবে। কেবিন থেকে বের হয়ে ডাক্তারের কাছে নাতাশার শরীরের অবস্থা জানতে জিজ্ঞেস করলেন সাজুভাই। অতিরিক্ত চাপের কারণে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, শরীরে কিছুটা সমস্যা আছে, তবে ভয়ের কিছু নেই বলে জানালেন ডাক্তার সাহেব। সাজু হাসপাতাল থেকে বেরিয়ে ঘড়িতে সময় দেখে নিল। দুপুর 12টা বেজে গেছে। আপাতত আগে নাতাশাদের বাসায় যাওয়া দরকার। নাদিম যেখানে খুন হয়েছে সেই বাসায় এখনও যাওয়া হয়নি। রুমকি কিডন্যাপ হয়েছে বলেই সে সরাসরি হাসপাতালে এসেছে, কিন্তু খুনের বিষয়ে এত কিছু তার জানা ছিল না। সাজু প্রথমে থানায় গেল। ফাহিম সাহেবের সঙ্গে দেখা করতে হবে। নাতাশার কথার সঙ্গে কতটুকু সততা আছে তা কে জানে। ওসি সাহেবের কাছে নিজের পরিচয় দিয়ে সাজুভাই ফাহিম সাহেবের সঙ্গে দেখা করতে চায়। ফাহিম সাহেবের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে তিনি কতটা চাপের মধ্যে আছেন। সাজুভাই সরাসরি তাকে বললেন, নাদিমের বাসায় গিয়ে আপনি প্রথমে কি দেখেছিলেন? আর কাউকে কিছু না বলে চুপচাপ পালিয়ে আসলেন কেন?
ফাহিম কিছুক্ষণ চুপ রইল, তারপর মাথা উঁচু করে সাজুর দিকে তাকিয়ে বলল, আমাকে সম্পূর্ণ ঠিকানা দিয়েছিল নাদিম সাহেব। আমি তার ফ্ল্যাটে গিয়ে দেখি দরজা খোলা। অনুমতি ছাড়া প্রবেশ করা ঠিক নয়, তাই বেল বাজালাম। একটু পর লোক এলো আমার সামনে। আমি নাদিম সাহেবের কাছে জিজ্ঞেস করলাম। লোকটা আমাকে ভিতরে নিয়ে গেল। তারপর নাদিম সাহেব তখন কোথায় ছিল? বেডরুমে। কথা হয়েছিল আপনার সঙ্গে? না, হয়নি, কারণ বেডরুমে সে মৃত অবস্থায় পড়েছিল। কথা বলার মতো ক্ষমতা তার ছিল না। আপনি তখন কি করলেন? আমি লাশ দেখে হতভম্ব হয়ে যাই। কিছু বুঝে ওঠার আগেই যে লোকটা দরজা খুলে দিয়েছে সে এগিয়ে আসে। তারপর তার হাতে পিস্তল ছিল। সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, যা দেখছেন সব ভুলে যান। যার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি ঘুমিয়ে গেছে। আপনি তখন বের হয়ে এসেছেন। তো কি করতাম আমি? একটা লোক পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে একটা লাশ পড়ে আছে। আমি কি সেখানে বাহাদুরি করতে গিয়ে নিজের জীবন দেব? অবশ্যই না। আমি ভয়ে ঘামতে ঘামতে বের হচ্ছিলাম, কিন্তু তখন সেই লোকটা বলল, যদি কাউকে কিছু বলেন তাহলে এইভাবে আপনার স্ত্রী সন্তানের লাশও উপহার দেবেন। সেজন্য আপনি আর কাউকে জানাননি? না, রাতে বাসায় ফিরে ডিনারের সময় আমার স্ত্রীর কাছে প্রসঙ্গটা তুলি, কারণ আমার মাথার মধ্যে সারাক্ষণ শুধু নাদিম সাহেব ঘুরছিল। আপনি বিষয়টা গোপন না করলে এখন এই বিপদে পড়তেন না। জানি, বিপদ থেকে বাঁচার জন্য সব কিছু গোপন করতে চাইলাম, অথচ সেই বিপদই পড়লাম। আমার মেয়েটা কেমন আছে, কোথায় আছে কে জানে? যে লোকটা ফ্ল্যাটে ছিল সে কেমন ছিল? ঠিক কোন বয়সের হতে পারে? মানে আপনার স্ত্রীর বেঁচে সমমান হতে পারে? হ্যাঁ, সেরকমই। আপনি নাদিমের অফিস থেকে বিদায় করলেন, কিন্তু বিকেলে আবার কেন গেলেন? তার সঙ্গে আপনার কলে কথা হয়েছিল? কী এমন বলেছিল যার কারণে আপনি তার বাসায় যেতে বাধ্য হলেন? চুপচাপ বলেন, সে আপনাকে কল করেনি? তাহলে? আমি তাকে কল করেছিলাম। আশ্চর্য। তাহলে আপনার স্ত্রীর কাছে রাতে কেন জিজ্ঞেস করেছেন যে সে নাম্বার দিয়েছে কিনা? আপনি সত্যি করে বলেন তো, গতকাল বিকেলে নাদিম সাহেবের বাসায় কী হয়েছিল?